তো সেই টাইপের লড়াই কিন্তু আমাদের জীবন যুদ্ধে করতে হবে যদি আমরা সফল হতে চাই। আর হয়তো আমাদেরকেও বারবার বলতে হবে চন্দু নেহি চ্যাম্পিয়ন হ্যাঁ ম্যায়। হে গাইজ হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো চন্দু চ্যাম্পিয়ন সিনেমাটাকে নিয়ে। তো এবার চন্দু চ্যাম্পিয়ন সিনেমাটা তৈরি হয়েছে পদ্মশ্রী মুরলীকান পেটকারের জীবনের ওপর, এবং তিনি 1972 সালে প্যারা অলিম্পিক্সে পদকজয়ী সুইমিংয়ে, এবং তিনি ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন সেই সময় 37.33 সেকেন্ডের মধ্যে 50 মিটার ফ্রি স্টাইল তিনি কমপ্লিট করেছিলেন। এবং সেই বছরই তিনি আরও বিভিন্ন রকম স্পোর্টসে কিন্তু অংশগ্রহণ করেছিলেন এবং সবেতেই তিনি ফাইনালিস্ট হয়েছিলেন। তো এ তো গেল মুরলীকান্ত পেটকারের কথা। এরপর তাঁর জীবনের উপর নির্মিত চন্দু চ্যাম্পিয়ন সিনেমাটা কেমন হলো, তো সেটা জানার জন্য আগে দেখতে থাকুন ভিডিওটা। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই যে সিনেমাটা কবির খান যেরকম বানাতে চেয়েছেন সেটা তার যে বেসিক যে স্টাইল সেটা থেকে একটু আলাদা। কারণ তিনি তার সিনেমাকে ট্রিট করেন একটা গ্রেট এবং ল্যাভিশ স্কেলে, কিন্তু আমার কোথাও যেন মনে হয়েছে এই সিনেমাটাকে তিনি সেভাবে ট্রিট করতে চাননি। এবং সেটা কোথাও না কোথাও আমি বিশ্বাস করি যে সিনেমাটার জন্য একদিক থেকে ভালোই হয়েছে। কারণ এখানে যেরকম একটা লোককে নিয়ে কথা বলা হচ্ছে, যেরকম একজন মানুষকে নিয়ে কথা বলা হচ্ছে, তিনি নিজেই খুব একজন আন্ডারডগ, ঠিক আছে। তার কথা এতখানি দেশে কেউ জানে না, কোনো বইতে সেভাবে লেখা নেই। হয়তো মহারাষ্ট্রের কিছু বইতে লেখা থাকবে, কিন্তু আমাদের দিকে বা রেস্ট অফ ইন্ডিয়ার কোনো বইতেই হয়তো তাকে নিয়ে কিচ্ছু লেখা নেই সেভাবে। তার যে পদ্মশ্রী তিনি তো রিসেন্ট টাইমে পেয়েছেন 2018 সালে, সেটাকে নিয়ে অতখানি লেখালেখি হয়নি, আমাদের এদিকে তো হয়নি, এছাড়াও হয়তো রেস্ট অফ ইন্ডিয়াতেও সেভাবে হয়নি। তো সেই যে ব্যাপারটা তার মাথায় কিন্তু চলছিল, এবং তিনি সিনেমাটাকে বানিয়েছেন কিন্তু একটা সার্টেল ওয়েতে। হ্যাঁ, সিনেমার নিজের হাই পয়েন্টস, লো পয়েন্টস ইত্যাদি আছে, কিন্তু সেটা কখনোই যেন সেই গ্র্যান্ডারটাকে প্রোভাইড করছে না যে ব্যাপারটা বজরঙ্গি ভাইজানের মতো সিনেমায় ছিল। কিন্তু এই সিনেমাটা আমার কিন্তু ব্যক্তিগতভাবে খুবই ভাল লেগেছে। কারণ সাধারণ দর্শক আমার মনে হয় প্রায় 60% দর্শক কিন্তু এই যে মুরলীর জীবনের সাথে নিজের জীবনটাকে কিন্তু রিজনেট করতে পারবে। আমার এই ব্যাপারটাই কিন্তু বারবার মনে হয়েছে এই সিনেমাটা দেখার সময়। এবং বিভিন্নভাবে যে এই যে একটা মানুষ যে কী করতে পারে সেটা সে নিজেই জানে না, এরকম আমরা প্রবাদ তো বারবার শুনেই থাকি যে কোনো একটা জায়গায় খালি ঢুকে যেতে হবে, তারপরে যে রাস্তাগুলো না সেগুলো ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। সেই যে ব্যাপারটা এই সিনেমায় কিন্তু খুব ভালোভাবে দেখানো হয়েছে, যে এখানে বলা হয়েছে যে তুমি যে একটা বক্সে যখন ঢুকছো তোমার কাছে কিন্তু আরও 5টা বক্সে যাওয়ার অপরচুনিটিস খুলে যাচ্ছে। এবার আসছি এই সিনেমার বেশ কিছু পজিটিভ দিকে। তো এবার আমার এই সিনেমার যে কাস্টদের যে পারফরমেন্স সেটা কিন্তু খুব ভালো লেগেছে। এবার কেন বলছি, এখানে কার্তিক আরিয়ান তিনি একজন স্টার, নিউ এজ স্টার। এবার তাকে ঘিরে গোটা সিনেমাটা কিন্তু এখানে নির্মিত হয়নি, এখানে কিন্তু তাকে সঠিকভাবে যাতে তার মোমেন্টগুলোকে ফিল করা যায় তার জন্য কিন্তু অনেক ভালো ভালো অভিনেতা কিন্তু এখানে রাখা হয়েছে, তাকে ঘিরে সেই সাপোর্টটা কিন্তু তাকে দেওয়া হয়েছে। এবার আমরা জানি কার্তিক কি এই সিনেমা খুব ভালো একদম মানে বিশাল টপ লেভেলে অভিনয় করেছেন না, তার পারফরমেন্স ভালো হয়েছে, তার অনুযায়ী ভালো হয়েছে, কিন্তু সেটা কখনোই একবারে নেক্সট লেভেল পারফরমেন্স তো সেরকম কিছু হয়নি। এখানে অন্য যে কাস্টদের অভিনয় সেটা কিন্তু খুব ভালো। বিজয় রাজের ক্যারেক্টারটা এতই ভালো, মানে সেটাকে নিয়ে আমার মনে হয় আলাদা একটা স্পিন অফ হওয়া উচিত। মানে তাঁর জীবনে কী তিনি চ্যালেঞ্জেস ফেস করেছেন সেটা নিয়ে একটা গল্প হওয়া উচিত। কারণ তাঁর ক্যারেক্টারটা সবথেকে ভালো লেখা হয়েছে এবং সবথেকে বেশি ইম্পর্টেন্স স্ক্রিন প্লেকে দিয়েছে। কারণ সেই যে ক্যারেক্টারটার মধ্যে সঠিক মাত্রায় সব কিছু ছিল। তো সে যেমন কমিক পাঞ্চ লাইনও মারছে, কিন্তু তার সাথে সাথে অন্যদিকে যে তার মনেও যে অনেক কিছু চলছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। তো তার ক্যারেক্টারটা কিন্তু খুবই ভালো। মুরলীর যে মা হয়েছে তার পারফরমেন্স আমার খুবই ভালো লেগেছে। মুরলীর দাদা যে হয়েছে তার পারফরমেন্স আমার অতটা ভালো লাগেনি, কিন্তু আর মুরলীর বাবা যে লোকটা প্লে করেছে তার যে পোর্ট্রেয়ালটা অনেকটা কার্ডবোর্ড ফাদারের মতোই, যে বাবারা চাইছেন না যে তার ছেলে অন্য কোনো ফিল্ডে গিয়ে কিছু করুক, সেরকমই দেখানো হয়েছে। কিন্তু তার মধ্যে তিনি সার্জারি দিয়ে কিন্তু ব্যাপারটাকে খুব ভালোভাবে পুল আপ করেছেন।
এছাড়া রাজপাল যাদবের কাজ ভালো, তার ক্যারেক্টারটা বেশ ভালো ছিল, খুব এন্টারটেনিং ছিল তার ক্যারেক্টারটা। এবং কার্তিক আরিয়ানের যে বন্ধু মেজর, যে পাজি ছিলেন, তার অভিনয় কিন্তু খুবই ভালো হয়েছে। এবং তাদের মধ্যে যে ওই যে বাডি বন্ডিংটা, সেটা কিন্তু খুব ভালোভাবে ডিরেক্টর এখানে ফুটিয়ে তুলেছেন। তো সেই যে জিনিসটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবার আমার অন্যদিকে যে এই সিনেমার টেকনিক্যালি কিন্তু খুব সাউন্ডেড এই সিনেমাটা। তো এই যে ব্যাপারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। একটা ওয়ান টেক শট আছে, সেটা বেশ ভালো। সেখানে যে যে জায়গাগুলো স্টিচিং করেছে সেগুলো বেশ ভালো লেগেছে। এবং সেই যে সিকোয়েন্সটা, ওয়ান টেক যে শটটা, সেটা মেবি সেরকম আলাদা কোনো লেয়ার প্রোভাইড না করলেও ইটসেলফ সেটাকে যদি আমরা স্ট্যান্ড অ্যালোন হিসাবে দেখি, তাহলে কিন্তু জিনিসটা বেশ ভালো এবং একটা মাস্টার ক্লাস প্রোভাইড কিন্তু করে যায়। অন্যদিকে এই সিনেমার বেশ কিছু ভিএফএক্স শট আছে, সেগুলো কিন্তু বেশ ভালো হয়েছে, এখানে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তো পজিটিভ পয়েন্টের কথা বলতে গেলে এই সিনেমার গানের কথা তো বলতেই হয়। গানগুলো হয়তো স্ক্রিন প্লেতে সেভাবে ফুটে ওঠেনি, কিন্তু তবে আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। যে সত্যানাশ গানটা আমার পার্সোনালি খুবই ফেভারিট হয়ে গেছে। তো আর একটা পজিটিভ পয়েন্ট আমার যেটা মনে হয়েছে, যে এখানে গল্পটাকে যেভাবে বলা হয়েছে, প্রথমে গল্পটার ন্যারেটর কিন্তু একজন ছিলেন এবং তারপরে একটা টাইমের পরে ন্যারেটর কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং যখন চেঞ্জ হচ্ছে তখন গল্পটা ফ্ল্যাশব্যাক এবং মানে অতীতের সময় এবং বর্তমানের সময় দুটোকে নিয়ে এমন ম্যাশ আপ করে তৈরি করা হয়েছে। ওই যে পোর্শনটা আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো, যে ন্যারেটারের যে সুইচটা, ন্যারেটার পাল্টে গেছে এবার, সেই যে ব্যাপারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবার চলে আসি নেগেটিভ পয়েন্টে। তো নেগেটিভ পয়েন্টে আমি গানকে নিয়ে একটা কথা বলবো, যে গান যতই ভালো হোক, একটা সমস্যা কি, যে এরকম সিনেমায় এইসব খেলা নিয়ে যে সিনেমাগুলো হয়, এখানে গানের একটা বড় পার্ট থাকে। একটা ইন্সপায়ারিং গান যদি থাকে, যদি আমি বলি জিন্দা হ্যায় তো, এই যে গানটা, এটা কতখানি এনার্জি প্রোভাইড করে। এখানে কিন্তু কোথাও না কোথাও সেই গানটা কিন্তু ল্যাগ করছিল। যে ট্রেনিং মন্টাজের সময় যদি ওরকম একটা গান থাকতো, তাহলে কিন্তু ব্যাপারটা আরও ভালো লাগতো। তো অন্যদিকে আমার যে একটা ব্যাপার যেটা আমার মনে হয়েছে, যে এই যে মুরলির ট্রেনিংগুলো হচ্ছে, সেগুলোকে যেন খুব ফাস্ট, তাড়াতাড়ি স্যাট করে হয়ে যাচ্ছে, সে খুব তাড়াতাড়ি জিতে যাচ্ছে। তার যে লড়াইটা, সেটাকে যদি আরেকটু ভালোভাবে দেখানো যেত, তাহলে আরও ভালো লাগতো। ভালো তো লেগেইছে, তবে আরেকটুখানি মানে কিছু যেন মিসিং লাগছিল। এছাড়াও আমার আরেকটা যেটা নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে, যে সেকেন্ড হাফে গিয়ে গল্পটা আবার রাইট ট্র্যাকে ফিরতে একটুখানি সময় নেয়, যেটা কিন্তু নেওয়াটা আমার মনে হয় না যে দরকার ছিল বলে। তো সব মিলিয়ে চান্দু চ্যাম্পিয়ন খুবই একটা ভালো সিনেমা হয়েছে, আমি বিশ্বাস করি। একটা ডিসেন্ট ওয়াচ। হয়তো বিভিন্ন লেয়ার্স সেরকম নেই, যে বজরঙ্গি ভাইজানের মতো হবে সেরকম যদি এক্সপেক্ট করে যাওয়া হয়, তাহলে কিন্তু ভুল। নিউ ইয়র্কের মতো হবে, বা কাবুল এক্সপ্রেসের মতো হবে। কবির খানের যে সিনেমাগুলোর কথা আমি বলছি, ইভেন 83ও যেরকমভাবে মেকিংটা ছিল, তারও হয়তো ধারে কাছে চান্দু চ্যাম্পিয়ন আসেনি। তবে কবির খান এতই বড় একজন স্টেচারের ডিরেক্টর, তার এরকম সিনেমাগুলো কিন্তু অনেক ভালো। এবং সেক্ষেত্রে আমি বিশ্বাস করি কার্তিক আরিয়ান যেরকম খেটেছেন এবং তিনি যেরকম নিজেকে পরিণত করেছেন, এবং বিভিন্ন কাস্টদের জন্য আমার মনে হয় এই সিনেমাটা একবার দেখাই উচিত। এবং সবথেকে বড় কথা, মুরলীকান্ত পেটকার যাকে নিয়ে এই সিনেমাটা, তাকে চেনার জন্য কিন্তু এই সিনেমাটা দেখতেই হবে। কারণ তার লড়াইটা আমরা যখন ভেঙে পড়ব, আমাদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো সেই টাইপের লড়াই কিন্তু আমাদের জীবনযুদ্ধে করতে হবে যদি আমরা সফল হতে চাই। আর হয়তো আমাদেরকেও বারবার বলতে হবে, চন্দু নেহি চ্যাম্পিয়ন হ্যাঁ ম্যায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাও যে তোমাদের এই সিনেমাটা যারা দেখে এসছো তাদের কীরকম রিয়াকশন। আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও, যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।